হ্যালো স্টুডেন্ট, তোমাদের মধ্যে থেকে যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু চলে এসছে খুব একটি ভালো সংবাদ। কারণ এসএসসির তরফ থেকে চলে এসছে নতুন একটি ভ্যাকেন্সির খবর, যেখানে এসএসসি ফেজ 13 2025-এর জন্য নতুন একটি ভ্যাকেন্সির নোটিফিকেশান বের হয়েছে। তো চলো আমরা দেখে নিই এই অ্যাপ্লিকেশনটি করার সময়সীমা আমাদের কাছে কতদিন আছে, টোটাল ভ্যাকেন্সি বাই কত আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, আবেদন কিভাবে করতে হবে, এক্সাম প্যাটার্ন ও সিলেবাস, এছাড়াও সিলেকশন প্রসেস কী আছে, এক্সাম সেন্টারই বা কোথায় পড়বে এবং লাস্ট ডেট কবে অ্যাপ্লাই করা। তো চলো আমরা এক একটা করে প্রত্যেকটা জিনিস দেখে নিই। প্রথমেই দেখো আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি লেখা আছে, যেখানে বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফেজ 13 2025 সিলেকশন পোস্টের ক্ষেত্রে কী আছে। আর এরপর যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পারবো ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ কত থেকে কতর মধ্যে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটিকে সাবমিট করতে পারবো সেটা দেখো লেখা আছে 2 জুন 2025 থেকে শুরু করে 23/6/2025, অর্থাৎ জুন মাসের 23 তারিখ পর্যন্ত কিন্তু আমরা এই ফর্মটিকে অ্যাপ্লাই করতে পারবো। এছাড়াও দেখো লেখা আছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট ফর অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট কবে পর্যন্ত এবং কত টাইম পর্যন্ত করা যাবে সেটাও এখানে লেখা আছে, যেটাও হলো 23/6/2025 পর্যন্ত। এরপর তোমরা নিচের দিকে আসলে দেখতে পারবে লাস্ট ডেট অ্যান্ড টাইম মেকিং অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ অনলাইন ফি পেমেন্টের জন্য কিন্তু একদিন এক্সট্রা দেওয়া আছে, যেটা হলো 24/6/2025 তারিখ পর্যন্ত। এছাড়াও দেখো উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান, অর্থাৎ তোমাদের যদি অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ধরনের কোনো ভুল থাকে সেই অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশানের জন্য এখানে দেখো ডেট উল্লেখ করা আছে, যেটা হলো 28 জুন থেকে 30 জুন পর্যন্ত। এরপরে দেখো ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশানের ডেটটিকে এখানে উল্লেখ করা আছে, যেটি এখানে তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ একটা টেন্টেটিভ কম্পিউটার যে নাকি সিবিটি তোমাদের এক্সাম হবে সেটির ডেট উল্লেখ করা আছে 24 জুলাই থেকে 4 আগস্টের মধ্যে। অর্থাৎ তোমরা জুন মাসে ফর্ম ফিল আপ করছো এবং জুলাইয়ের 24 তারিখ থেকে 4 আগস্টের মধ্যে কিন্তু একটা টেন্টেটিভ ডেট দেওয়া আছে। তো বেশি দিন তোমরা সময় হাতে পাবে না, যদি তোমরা এটি ফর্ম ফিল আপ করো বা এই জবটিকে তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করে দাও। এরপর তোমরা নিচের দিকে আসলে খুব উল্লেখযোগ্য একটা পয়েন্ট দেখতে পারবে, যেখানে 2.2 এর আন্ডারে লেখা আছে দ্য ক্যান্ডিডেট হু উইশ টু অ্যাপ্লাই for more than one post should apply separately for each category of post। অর্থাৎ তোমরা জানো ফেজ 13 বা ফেজের যে এসএসসির এক্সামগুলো হয় সেখানে মাল্টিপল পোস্ট থাকে এবং মাল্টিপল পোস্টেই আমরা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ বলেছে তোমরা যদি কখনো একের বেশি অধিক পোস্টে অ্যাপ্লাই করতে চাও তাহলে প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেটাই এখানে বলা আছে। তো চলো এরপরে আমরা নিচের দিকে যাই, আর নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো 6 নাম্বার পয়েন্টে আরও একটি উল্লেখযোগ্য কথা দেওয়া আছে, সেটিকে আমরা ফার্স্টে দেখে নিই। তো দেখো 6 নাম্বার পয়েন্টে যদি দেখি এখানটায় এজ লিমিটটা দেওয়া আছে, আর এজ লিমিটটা কি বলেছে কবের হিসাবে কাউন্ট করতে, 1/8/2025 হিসাবে। অর্থাৎ 2025-এর আগস্ট মাসের 1 তারিখ হিসাবে তোমাদের এর মধ্যে থেকে যেই বয়সটা হবে সেই অনুসারেই কিন্তু তোমরা সেই পার্টিকুলার এক্সামের জন্য অ্যাপ্লিকেবল হবে। এখানে দেখো লেখা আছে ফর দ্য পোস্ট ফর হুইচ এজ লিমিট ইজ 18 to 25, অর্থাৎ যাদের 18 থেকে 25 বছরের মধ্যে তাদের কিন্তু বয়স হতে হবে 2/8/2000 থেকে 1/8/2007 মধ্যে। তো সেটাই দেখো এখানেও লেখা আছে, বলা হয়েছে ফর দ্য পোস্ট ফর হুইচ এজ লিমিট ইজ 18 to 25, অর্থাৎ যেই সমস্ত পরীক্ষাগুলির ক্ষেত্রে তোমাদের এজ লিমিট 18 থেকে 25 বছর চাইবে তাদের জন্য দেখো এখানে রিমার্ক করে লিখে দেওয়া আছে তারা যাতে কখনোই 2/8/2000 সালের আগে না জন্মায় এবং 1/8/2007 পরেও না জন্মায়। অর্থাৎ 2/8/2000 সাল থেকে শুরু করে 1/8/2007 সালের মধ্যে যাদের জন্ম তারাই কিন্তু এই 18 থেকে 25 বছরের পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। একইভাবে দেখো এখানে লেখা আছে 18 থেকে 27 বছরের পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেবল তাদের কিন্তু জন্ম তারিখ হওয়া উচিত 2/8/1998 থেকে শুরু করে 1/8/2007 মধ্যে। এর বাইরের কেউ কিন্তু এই 18 থেকে 27 বছরের পোস্টের জন্য অ্যাপ্লিকেবল নয়। এভাবে তোমরা বাকি জিনিসগুলো দেখে নিতে পারবে। আমি এর পরের পয়েন্টে চলে যাই, যেখানে তোমরা দেখতে পারবে 11 নাম্বার পয়েন্টে একটা ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে। তো তোমরা 11 নম্বর পয়েন্টে আসলে দেখতে পারবে এখানে লেখা আছে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপ্লাই
for each category of post separately and also pay fee for each category of post। অর্থাৎ যেই সমস্ত ক্যান্ডিডেট একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে চায় তাদের কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য সেপারেটলি ভাবে ফি পেমেন্ট করতে হবে তাদের ক্যাটাগরি হিসাবে। অর্থাৎ জেনারেলদের এক্ষেত্রে ক্যাটাগরি হিসাবে ফি পেমেন্ট করতে হবে, ওবিসিদের করতে হবে। এছাড়াও যে সমস্ত কাস্টের কোনো ধরনের ফি পেমেন্ট করতে হয় না তারা যদি একাধিক পোস্টেও অ্যাপ্লাই করে তাহলেও কিন্তু সেক্ষেত্রে তাদের কোনো ধরনের ফি পেমেন্ট করতে হবে না। এরপরে তোমরা দেখতে পারবে কোন কোন জায়গার থ্রু আমরা এই ফর্মটিকে ফিল আপ করতে পারি, যেটা দেখো এখানে লেখা আছে, একটি ওয়েবসাইটের নাম লেখা আছে। অর্থাৎ এই যে ওয়েবসাইটটি ssc.gov.in, এই ওয়েবসাইটটির দ্বারা আমরা এই ফর্মটিকে ফিল আপ করতে পারি। এছাড়াও প্লে স্টোর থেকে মাই এসএসসি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও তোমরা এই ফর্মটিকে কিন্তু ফিল আপ করতে পারবে। এছাড়াও লাস্ট ডেট অফ সাবমিশন সেটা তো আমরা আগেই দেখলাম, যেটা হলো 23/6/2025 তারিখে আছে। এরপরে আমরা নিচের দিকে আসলে 12 নাম্বার পয়েন্টে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস দেখতে পারবো। দেখো লেখা আছে অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ এই ফর্মটিকে ফিল আপ করতে গেলে আমাদের অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে। দেখো ফি পেবল ইজ 100 রুপিস। তো এই ফর্মটিকে ফিল আপ করতে হলে তোমরা বুঝতেই পারছো 100 টাকা করে আমাদের ফিস দিতে হবে। এছাড়াও তোমরা দেখতে পারবে দ্য ওম্যান ক্যান্ডিডেট অ্যান্ড দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, তাদের এবং এক্স সার্ভিসম্যানদের কিন্তু কোনো ধরনের ফি দিতে হবে না। সেটাই দেখো এখানে লেখা আছে, এলিজিবল ফর রিজার্ভেশন আর এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ ফি, অর্থাৎ তাদের কিন্তু কোনো ধরনের ফি পেমেন্ট করতে হবে না। এছাড়াও দেখো এখানে আরও একবার উল্লেখ করা আছে যে ফি পেমেন্টের লাস্ট ডেট, অর্থাৎ অনলাইনে ফি পেমেন্টের লাস্ট ডেট 24/6/2025। তো চলো এবার আমরা এক্সাম সেন্টার দেখে নিই। আর এক্সাম সেন্টার দেখে নেওয়ার জন্য আমাদের 14 নাম্বার পয়েন্টে যেতে হবে, যেখানে এক্সাম সেন্টার উল্লেখ করা আছে। দেখো এখানে লেখা আছে সেন্টার্স অফ কম্পিউটার বেসড এক্সাম বা সিবিই, অর্থাৎ সিবিই এক্সামের ক্ষেত্রে আমাদের এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে সেটি এখানে উল্লেখ করা আছে। দেখো ফেজের এক্সামের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা রিজনের জন্য অ্যাপ্লাই করতে পারি। আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি বলে আমরা শুধু ইস্টার্ন রিজনের জন্য অ্যাপ্লাই করতে পারবো এমন কিছু নয়, আমরা চাইলে সাউথ রিজন, নর্থ রিজন, যে কোনো রিজনের জন্য অ্যাপ্লাই করতে পারি। কিন্তু তোমরা যদি ইস্টার্ন রিজনের জন্য অ্যাপ্লাই করে থাকো এবং সেক্ষেত্রে ইস্টার্ন রিজনের এক্সাম সিটি হিসাবে তোমরা যদি দেখো, তোমরা এই সমস্ত সিটিগুলো দেখতে পারবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট আছো তারা এক্সাম সিটি হিসাবে তোমরা এই স্থানগুলিকে দেখে রাখতে পারো। এর মধ্যে থেকে যেটা তোমাদের নিয়ারেস্ট লোকেশন সেগুলো তোমাদের এক্সাম সেন্টার হিসাবে তোমরা নির্বাচন করতে পারো। এছাড়াও তোমরা দেখতে পারবে যদি কেউ কর্ণাটক বা অন্য কোনো সাউথ রিজন থেকে অ্যাপ্লাই করে থাকো, সেক্ষেত্রে সাউথ রিজনের ক্ষেত্রে কোন কোন জায়গায় এক্সাম সেন্টার আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে সেই অনুসারেও কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটিকে তোমরা নির্বাচন করতে পারো। তো তোমরা এখানে দেখতে পারবে 15 নাম্বার পয়েন্টে উল্লেখ করা আছে স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামের পদ্ধতি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো দেখো এখানে লেখা আছে দেয়ার উইল বি 3 সেপারেট কম্পিউটার বেস এক্সামিনেশন। কেন এটি বলেছে? কারণ দেখো ফেজ এক্সামের ক্ষেত্রে কিন্তু আমরা 3টে আলাদা আলাদা পোস্ট দেখতে পাই। একটা ম্যাট্রিকুলেশনের জন্য বা মাধ্যমিকের জন্য, একটা থাকে এইচএস বা হায়ার সেকেন্ডারির জন্য, আর একটা থাকে গ্র্যাজুয়েটদের জন্য। এবার তোমরা যদি 3টে পোস্টেই অ্যাপ্লাই করে থাকো তার জন্য কিন্তু তোমাদের 3টে সেপারেট এক্সাম দিতে হবে। যেই এক্সামটা দেখো এখানটা লেখা আছে অবজেক্টিভ টাইপ বা মাল্টিপল চয়েসের থাকবে। এরপরে দেখো লেখা আছে এক্সামের যে কোশ্চেন প্যাটার্ন সেটা কি হবে। দেখো তোমাদের বেসিক্যালি 4টে সাবজেক্ট থেকে পরীক্ষা নেওয়া হবে। একটা হলো জেনারেল ইন্টেলিজেন্স, যেখানে দেখতে পারবে তোমরা 25টি কোশ্চেন থাকবে আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে থাকবে, তাই ম্যাক্সিমাম মার্কস এখানে দেখতে পাচ্ছ 50। এছাড়াও জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এছাড়াও দেখতে পারবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই 4টে সাবজেক্টের উপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আর তোমরা দেখতে পারবে প্রতিটি সাবজেক্ট থেকে 25টি করে কোশ্চেন আছে এবং প্রত্যেকটি কোশ্চেনের জন্য যেহেতু 2 নাম্বার করে আছে তাই 50 করে টোটাল 200 নাম্বারে কিন্তু তোমাদের এক্সামটি নেওয়া হবে। এখানে দেখো এক্সামের টাইম ডিউরেশনটিও লেখা আছে, অর্থাৎ এই 200 নাম্বারের এক্সামের জন্য তোমাদের 60 মিনিট বা 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এছাড়াও 80 মিনিট দেওয়া হবে কিছু কিছু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, যাদের জন্য তোমাদের প্যারা 9.1, 9.2 এবং 9.3কে দেখতে হবে। এরপরে তোমরা আরও একটু নিচের দিকে আসলে দেখতে পারবে যে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.50 মার্কস ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ তোমরা যদি একটা কোশ্চেনের ভুল অ্যান্সার দাও তাহলে কিন্তু 0.5 মার্কস করে তোমাদের ডিডাক্ট হয়ে যাবে।
সেক্ষেত্রে একটা কোশ্চেন ঠিক করার জন্য তোমরা যেমন 2 নাম্বার পাবে, একটা কোশ্চেন ভুল করার জন্য কিন্তু তোমাদের হাফ নাম্বার করে কাটা যাবে। এরপর তোমরা যদি আরেকটু নিচের দিকে আসো তাহলে দেখতে পারবে 15.4 এর আন্ডারে দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ অনলি। অর্থাৎ তোমাদের এই এক্সামটি কন্ডাক্ট করা হবে কিন্তু হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এই এক্সামটিকে দিতে পারবে না, সেটিও এখানে উল্লেখ করা হয়েছে। তো চলো এবার আমরা এক্সামের সিলেবাস জেনে নিই, যার জন্য আমাদের একটু নিচের দিকে যেতে হবে। 15.8-এ তোমরা দেখো এক্সামের সিলেবাস সম্পর্কে উল্লেখ করা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি সেপারেট লেভেলের জন্য আলাদা আলাদা করে কিন্তু সিলেবাস এখানে দেওয়া আছে। যেমন দেখো ম্যাট্রিকুলেশন লেভেলের জন্য এখানে কোন ধরনের সিলেবাস থাকবে, সেটা জেনারেল ইন্টেলিজেন্স থেকে কি থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কি থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে কি থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি থাকবে, এখানে উল্লেখ করা হয়েছে। একইভাবে দেখো হায়ার সেকেন্ডারি লেভেল যে নাকি তোমাদের এক্সামটি হবে সেটার জন্যও সিলেবাস কিন্তু এখানে উল্লেখ করা আছে। একইভাবে আরও একটু নিচের দিকে আসলে তোমরা গ্র্যাজুয়েশন লেভেলের জন্যও কিন্তু সিলেবাস এখানে দেখতে পারবে। তো তার জন্য সেপারেটভাবে সম্পূর্ণ সিলেবাস উল্লেখ করা আছে। এছাড়াও তোমরা 19.7 নাম্বার পয়েন্টে দেখতে পারবে দ্য ক্যান্ডিডেট স্কোরিং লেস দ্যান কাট অফ মার্কস অ্যাজ গিভেন বিলো will not considered for the next stage of requirement। অর্থাৎ যদি এই কাট অফ মার্কসের নিচে কোনো ক্যান্ডিডেট পেয়ে থাকে তাহলে কিন্তু সে এমনিতেই কোনোভাবে এই জবটি পেতে পারবে না। যদিও এই 30%, 25%, 20% আসলেই কাট অফ মার্কস না, কাট অফ মার্কস নির্বাচিত হবে সবাই এক্সাম দেওয়ার পরে সবাই কিরকম এক্সাম দিয়েছে তার উপরে, কিন্তু এর নিচে যদি কেউ পেয়ে থাকে এই পার্টিকুলার ক্যাটাগরি থেকে সে কিন্তু অনেক আগেই এক্সামের বাইরে চলে যাবে, অর্থাৎ ফেল করে যাবে। এরপর তোমরা যদি আরও একটু নিচের দিকে আসো তাহলে তোমরা দেখতে পারবে মোট এখানে ভ্যাকেন্সির সংখ্যাও উল্লেখ করা আছে। দেখো এখানে মোট ভ্যাকেন্সি যদি আমরা দেখতে চাই একদম লাস্ট পেজে যদি আসি তাহলে দেখো উল্লেখ করা আছে মোট ভ্যাকেন্সি হচ্ছে 2423টি ভ্যাকেন্সি। তো একটা গোল্ডেন অপরচুনিটি, তোমরা যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছো এখান থেকে কিন্তু তোমরা কেন্দ্র সরকারের আন্ডারে গভর্নমেন্ট জবে যুক্ত হতে পারো। এরপরে যদি তোমরা উপরের দিকে আসো তাহলে দেখতে পারবে প্রত্যেকটা রিজনের জন্য আলাদা আলাদাভাবে ভ্যাকেন্সিগুলো উল্লেখ করা আছে। যেমন তোমরা এখানে দেখো সিআর রিজন বা সেন্ট্রাল রিজনের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সিগুলো উল্লেখ করা আছে। দেখো এখানে কিছু দেখতে পারবে ম্যাট্রিকুলেশনের ভ্যাকেন্সি, কিছু হায়ার সেকেন্ডারির ভ্যাকেন্সি, একইভাবে কিছু দেখতে পারবে গ্র্যাজুয়েশনের ভ্যাকেন্সি। এবার এই ভ্যাকেন্সিগুলো কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা আছে এবং তার জন্য আলাদাভাবে ভ্যাকেন্সি উল্লেখ করা আছে। তো তোমরা যে সময় ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু আগে এই অ্যানেক্সার 3টাকে ভালোভাবে দেখে নেবে কোন ডিজাইনের আন্ডারে কোন পার্টিকুলার ডিপার্টমেন্টে বা কোন পার্টিকুলার পোস্টে ঠিক কতগুলি ভ্যাকেন্সি আছে সেই হিসাবেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। একইভাবে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে যাই তাহলে দেখতে পারবো ইস্টার্ন ডিজাইনের কথা দেখো এখানে উল্লেখ করা আছে। আর ইস্টার্ন ডিজাইনের দেখো একটা পোস্টের নাম এখানে উল্লেখ করা আছে, পার্টিকুলার পোস্টের জন্য ডিপার্টমেন্টের নাম এখানে উল্লেখ করা আছে, কোন বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে সেটা লেখা আছে, এছাড়াও কোন এডুকেশন কোয়ালিফিকেশান থাকলে তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটাও দেখো এখানে লেখা আছে। আর তার সাথে সাথে এসসি, এসটি, ওবিসি এছাড়াও আলাদাভাবে টোটাল পোস্টের সংখ্যা কতগুলি সেটাও দেখো এখানটা উল্লেখ করা আছে। তো তোমরা এইভাবে প্রত্যেকটা পোস্ট আলাদাভাবে দেখে নিয়ে সেই পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি কোনো ধরনের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার দেবো। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।